প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আবার আমি চলে এসেছি অষ্টম অধ্যায় এবং নবম অধ্যায়ের যে এমসিকিউ, সেই এমসিকিউ সলিউশন বা সাজেশন মূলক ক্লাসে। তোমরা যারা 2025 ব্যাচের শিক্ষার্থী আছো, তোমাদের জন্য অবশ্যই উপকারী হবে এই ক্লাসটা। দেখো, কিসের মধ্যে দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের সূত্রপাত ঘটে? সেটা হচ্ছে কি, দাস বিক্রির মাধ্যমে। আগেকার যে মানুষরা, তারা কিন্তু সর্বপ্রথম এই দাস বিক্রি করতো, অর্থাৎ একজন মানুষ চাইলে কিন্তু আরেকজন মানুষকে কিনতে পারতো এবং কিনে সে তার প্রয়োজন অনুযায়ী কিন্তু ওই মানুষটাকে কাজে লাগাতে পারতো। তো এটাই হচ্ছে কি, দাস বিক্রি। ওকে। দুই বা ততোধিক দেশের মধ্যে সংগঠিত বাণিজ্যকে কি বলে? সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। অর্থাৎ দুইটা দেশের মধ্যে যখন বাণিজ্য হবে, তখন আমরা কিন্তু সেটাকে বলবো আন্তর্জাতিক বাণিজ্য। এটার আরো একটা নাম আছে, আমরা কিন্তু একটু পরেই দেখবো। ওকে, পরবর্তী প্রশ্নে যাই। দেখো, কখন আন্তর্জাতিক বাণিজ্যের গতি বৃদ্ধি পায়? শিল্প বিপ্লবের পর। এই যে ইউরোপের যে শিল্প বিপ্লব হয়েছে, সেই শিল্প বিপ্লবের পর কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের গতি বৃদ্ধি পায়। আগে কিন্তু এত আন্তর্জাতিক বাণিজ্য হইতো না শিল্প বিপ্লবের আগে। শিল্প বিপ্লবের পরে হচ্ছে আন্তর্জাতিক যে বাণিজ্য, সেটা অনেকাংশে বেড়ে যায় পৃথিবীতে। কোন ধরনের মুদ্রাস্ফীতিতে অর্থ প্রায় মূল্যহীন হয়ে পড়ে? সেটা হচ্ছে অতি মুদ্রাস্ফীতি। আচ্ছা, অনেকগুলো এমসিকিউ হচ্ছে, দুইটা এমসিকিউ দুইবার আসছে, তাই না? ওকে। কোনটি বাণিজ্যের প্রসারিত রূপ? সেটা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। আন্তর্জাতিক বাণিজ্য করলে কি হয়? বাণিজ্য অনেক বেশি বৃদ্ধি পায়, সেটা এখানে বলা হচ্ছে। বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি করে, আবার ভারত থেকে পেঁয়াজ আমদানি করে। এতে কোন বাণিজ্য সংগঠিত হবে? অর্থাৎ দুইটা দেশের মধ্যে কিন্তু আমদানি এবং রপ্তানি সংগঠিত হচ্ছে। তাহলে সেটা কি হবে? সেটা অবশ্যই আন্তর্জাতিক বাণিজ্য হবে। বাণিজ্যের ক্ষেত্রে যখন কোনো দেশ অন্য দেশ থেকে দ্রব্য সামগ্রী ক্রয় করে, তখন তাকে কোন বাণিজ্য বলা হয়? সেটা হচ্ছে আমদানি বাণিজ্য। অর্থাৎ আমি যদি কোনো একটা দেশ থেকে কোনো কিছু কিনি, সেটা হচ্ছে আমার আমদানি। আবার আমি যদি কোনো কিছু একটা জিনিস বিক্রি করি, সেটা হচ্ছে রপ্তানি। ওকে। দুইটি দেশের মধ্যে বাণিজ্য সংগঠিত হলে তাকে কোন বাণিজ্য বলে? দ্বিপাক্ষিক বাণিজ্য। এই যে এটার কথাই বলতেছিলাম, যে দুইটা দেশের মধ্যে যদি বাণিজ্য হয়, তখন আমরা সেটাকে বলবো দ্বিপাক্ষিক বাণিজ্য। আবার তিনটা দেশের মধ্যে যদি হয়, আমরা বলবো ত্রিপাক্ষিক বাণিজ্য। ওকে। সর্বপ্রথম মুক্ত আন্তর্জাতিক বাণিজ্যের পক্ষে মত দেন কোন অর্থনীতিবিদ? সেটা হচ্ছে ডেভিড রিকার্ডো। একটু মনে রাখবা, যে বাণিজ্যের কোন রূপ বিধি নিষেধ কোটা ও শুল্ক আরোপ করা হয় না, তাকে কি বলে? অবাধ বাণিজ্য। অর্থাৎ চাইলে আমি একটা দেশ থেকে আরেকটা দেশে কিন্তু পণ্য আনা নেওয়া করতে পারবো, কোন রকম ট্যাক্স দেওয়া ছাড়া। এটাই বলতেছে অবাধ বাণিজ্য। নিচের কোন দেশের রপ্তানি আয় অপেক্ষা আমদানি ব্যয় বেশি হয়? অর্থাৎ আহ আমার হচ্ছে রপ্তানিটা কম, অর্থাৎ আমি বিক্রি করি কম, বাট আমি অন্য দেশ থেকে পণ্য কিনে আনি বেশি পরিমাণে। বিক্রি করি কম, বাট কিনে আনি বেশি পরিমাণে। কোন দেশ হতে পারে এটা? যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান? না, সেটা হবে কি, বাংলাদেশ। অর্থাৎ আমি রপ্তানি করি কম, আমি অন্য দেশ থেকে কিনে আনি বেশি। ঠিক আছে? ওকে। অভ্যন্তরীণ বাণিজ্যে দ্রব্যের উপর কোন শিল্প আরোপ করা হয়? সেটা হচ্ছে বাণিজ্য বাণিজ্য শুল্ক। কোন শুল্ক আরোপ করা হয়? আচ্ছা, কোন শুল্ক? বাণিজ্য শুল্ক। সরকারি ব্যয়কে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? সেটা হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। সরকারের আয় ব্যয় সংক্রান্ত যাবতীয় বিষয়দের আলোচনাকে কি বলে? সেটা হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা। দেশের ভেতরে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য কোন সরকারের যে ব্যয় হয়, তাকে কি বলে? সেটা হচ্ছে রাজস্ব ব্যয়। সরকারি ঋণের উপর সুদ প্রদান কোন ধরনের ব্যয়? রাজস্ব ব্যয়। অর্থাৎ একটা দেশের প্রশাসনিক কাজ চালাতে গেলে যেই ধরনের ব্যয়গুলা আমার করা লাগবে, সেই ব্যয়গুলাই হচ্ছে কি আমার রাজস্ব ব্যয়। দেশের অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে সরকার কোন ধরনের ব্যয় করে থাকে? সেটা হচ্ছে মূলধনী ব্যয়। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন আমি কিভাবে করি? ধরো আমি একটা ইপিজেড বানাবো, বা আমি কোনো রাস্তাঘাট ব্রিজ বানাবো, তো সেটা হচ্ছে কি, আমার অর্থনৈতিক উন্নয়নের জন্য বানাচ্ছি। তো অর্থনৈতিক উন্নয়নের জন্য বানালে আমার যেই ব্যয়টা হবে, সেই ব্যয়টাকে আমরা বলবো মূলধনী ব্যয়। সেই ব্যয়টাকে আমরা বলবো মূলধনী ব্যয়। আবার আমি নিজে চলবো, সরকারের প্রশাসনিক কাজে যে ব্যয়টা হবে, সেটা হচ্ছে রাজস্ব ব্যয়। অর্থাৎ ধরো একজন পুলিশকে বা আর্মিকে তার যে বেতন, সেই বেতন প্রদান করতে হবে, তখন সেটা হয়ে যাবে কি, রাজস্ব ব্যয়। ঊনবিংশ শতাব্দীতে রাষ্ট্রকে কোন ধরনের রাষ্ট্র বলা হতো? সেটা হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট। কল্যাণমূলক রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট। ওকে। পরবর্তী প্রশ্নতে যদি যাই, যে সরকারি ব্যয়ের মূল উদ্দেশ্য কি? জনকল্যাণ সাধন। অর্থাৎ সরকার যে ব্যয় করে, তার ব্যয়ের মূল উদ্দেশ্যগুলা কি? মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা। কে প্রত্যক্ষ করের ভার বহন করে? সেটা হচ্ছে করদাতা। অর্থাৎ যে কর দিবে, সেই হচ্ছে কি, প্রত্যক্ষ করের
একদম শেষের দিকে, যে কোন উৎস হতে বেশি কর রাজস্ব আসে, সেটা হচ্ছে কি পরোক্ষ কর। পরোক্ষ কর থেকে হচ্ছে কি বেশি রাজস্ব আয় আসে, এটা হচ্ছে একটু মনে রাখবা সবাই। তো এইখানে তোমাদের অনেকেই বলতে পারো যে পরোক্ষ কর কোনগুলো। পরোক্ষ কর গুলো হচ্ছে এই যে বিক্রয় কর, তুমি কোনো কিছু একটা সেল করছো বা বিক্রয় করছো, সেটা হচ্ছে কি তোমার পরোক্ষ কর। প্রতি ইউনিট কর, মূল্য সংযোজন কর, যেটাকে আমরা সংক্ষেপে বলি কি ভ্যাট বা ভ্যালু এডেড ট্যাক্স। অর্থাৎ এই যে মূল্য সংযোজন কর বা ভ্যাটটা, এটা কিন্তু আমাদের সবাইকে দিতে হয়, আমাকে তোমাকে বা জনসাধারণ যা যতজন আছে সবাইকে দিতে হয়। কিভাবে? ধরো তুমি একটা পানি খাবা, তো পানির বোতল কিনছো, এই যে পানির যে বোতল কিনছো এইখানেও কিন্তু তুমি কিছু না কিছু ভ্যাট সরকারকে দিয়েছো। তাহলে এইভাবে কিন্তু ভ্যাটটা হচ্ছে কাউন্ট করা হয়। বা তুমি কোনো রেস্টুরেন্টে, ভালো বড় যে রেস্টুরেন্ট গুলো আছে এগুলো তুমি মনে করো খেতে গেছো, বা হোটেলে, বড় কোনো হোটেলে তুমি খেতে গেছো, তখনও কিন্তু তোমাকে সেখানে এরকম ভ্যাট কিন্তু দিতে হবে। ওইরকম ওইখানে লেখা থাকে যে ভ্যাট কি ইনক্লুডেড নাকি ভ্যাট এক্সক্লুডেড, এরকম লেখা থাকে প্রাইজের ক্ষেত্রে। তাহলে এই যে মূল্য সংযোজন কর বা ভ্যাট, এটা কিন্তু সব জায়গায় সবাইকে দিতে হয়। তারপরে দেখো আবগারি কর, ভোগ কর বা শুল্ক, এইগুলা কিন্তু আসলে আমাদের অনেকেরই কিন্তু দিতে হচ্ছে। এরপর দেখো কোন করের বোঝা অন্যের উপর চাপানো যায় না। এই যে প্রত্যক্ষ কর। প্রত্যক্ষ কর মানে কি, করদাতা যেটা দিবে বা আমি যেটা দিব সেটি হচ্ছে আমার প্রত্যক্ষ কর। আমার করের বোঝা কিন্তু আমি অন্যজনকে চাপাই দিতে পারি না যে তুই হচ্ছে এই করটা দিয়ে দে। তাহলে এই যে দেখো, তোমাদের অনেকেই প্রশ্ন করতে পারো, তো প্রত্যক্ষ কর জিনিসটা আসলে কি? দেখো প্রত্যক্ষ করটা হচ্ছে আয়কর এবং সম্পদ কর। অর্থাৎ আমার যে ইনকাম, এই ইনকাম থেকে আমি যে হচ্ছে করটা বা যেই ভ্যাটটা হচ্ছে সরকারকে দিব, সেটাই হচ্ছে কি আমার আয়কর এবং সম্পদ কর। অর্থাৎ আমার যে সম্পদ আছে, যে পরিমাণ সম্পদ, সেই সম্পদ থেকে আমি যেই করটা দিব বা যেই ভ্যাটটা দিব, সেটাই হচ্ছে কি আমাদের প্রত্যক্ষ কর। তাহলে এইখান থেকেও কিন্তু তোমাদের দুইটা প্রশ্ন আসতে পারে, যে কোনটি প্রত্যক্ষ কর, কোনটি পরোক্ষ কর। মনে রাখবা এই প্রত্যক্ষ কর হচ্ছে দুইটাই, আয়কর এবং সম্পদ কর। অর্থাৎ আমার যে টাকা আছে, যে সম্পদ আছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ কর। এই প্রত্যক্ষ করের হচ্ছে যে ভ্যাট থাকবে, সেটা অবশ্যই আমাকেই দিতে হবে, অন্য কাউকে দিয়ে হবে না। আর পরোক্ষ কর হচ্ছে এই যে উপরের যে করগুলা সেইগুলো হচ্ছে কি পরোক্ষ কর। তাহলে এইখানে যে দুইটা নোট আছে, এই দুইটা নোটও কিন্তু দুইটা এমসিকিউ বা দুইটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। জ্ঞানমূলক প্রশ্ন আসতেই পারে যে নিচের কোনটি প্রত্যক্ষ কর, বা একটি প্রত্যক্ষ করের উদাহরণ দাও, এরকম প্রশ্ন কিন্তু আসতেই পারে। তাহলে তুমি অবশ্যই মনে রাখবা এই প্রত্যক্ষ কর হচ্ছে দুইটা, আয়কর এবং সম্পদ কর। আর পরোক্ষ কর হচ্ছে বিক্রয় কর, প্রতি ইউনিট কর, মূল্য সংযোজন কর, আবগারি কর, ভোগ কর বা শুল্ক, এগুলো হচ্ছে কি পরোক্ষ কর। তাহলে এখান পর্যন্তই থাকলো তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের সাজেশন। তোমাদের জন্য শুভকামনা রইল, তোমরা ভালো করে এক্সাম দাও। তোমার সাথে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আর তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো যে তোমরা হচ্ছে কোন ধরনের ভিডিও চাও, বা আরো কোনো সাজেশন চাও কিনা কোনো সাবজেক্টের, বা কোন হচ্ছে টপিক থেকে তোমরা ভিডিও চাও, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি চেষ্টা করব সেই তোমাদের কমেন্ট অনুযায়ী বা তোমাদের প্রত্যাশা অনুযায়ী ক্লাসগুলো নেওয়ার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।